আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ। চারিদিকে চলছে ফুটবল বিশ্বকাপ উন্মাদনা। আর্জেন্টিনা, ব্রাজিল, জার্মানি, ফ্রান্স যখন মাঠের লড়াইতে নিজেদের মুনশিয়ানা দেখাচ্ছে, ঠিক সে সময়ে আমি আপনাদের সঙ্গে পরিচয় করিয়ে দিব ভিন্ন ধরনের একটি ফুটবল দলের। এই দলটি আমাদের দেখিয়েছিল কিভাবে ফুটবলের সঙ্গে কুংফু সমন্বয় করে বিশ্ব জয় করতে হয়। আর এই দলটির দেখা আমরা পেয়েছিলাম শাওলিন সকার নামের এক কালজয়ী সিনেমার মাধ্যমে, যেটি ফুটবল নিয়ে নির্মিত সিনেমাগুলোর মধ্যে টপ 5 লিস্টে থাকবে আইএমডিবিতে 7.3 রেটিং নিয়ে। তো চলুন আর দেরি না করে আজকে আমরা শাওলিন সকার সিনেমার কাহিনী নিয়ে আলোচনা শুরু করি। গল্পের সূচনাতেই দেখা যায় ফুটবল মাঠে ফাং নামের এক খেলোয়াড় খেলছে। তার দক্ষতার কারণে জনগণ তাকে গোল্ডেন লেগ নামে উপাধিত করেছিল। গোল্ডেন লেগ নামের সেই তরুণ খেলোয়াড় শেষ মুহূর্তে বলটিকে জালে পাঠানোর উদ্দেশ্যে জোরালো শট নিতে উদ্যত হয়, কিন্তু ভাগ্য যেন তার প্রতি সহায় ছিল না। তার নেওয়া শট লক্ষ্য ভ্রষ্ট হয় এবং পরাজয়ের তিক্ত স্বাদ নিয়ে মাঠ ছাড়তে হয় পুরো দলকে। এই হেরে যাওয়াকে দর্শকরা মেনে নিতে পারে না। গ্যালারিতে উপস্থিত অসংখ্য সমর্থক রাগে ফেটে পড়ে মাঠে নেমে আসে এবং গোল্ডেন লেগ নামের সেই খেলোয়াড়কে নির্মমভাবে প্রহার করা শুরু করে। অন্যদিকে একই দলের আরেক খেলোয়াড় হাং দূর থেকে এই দৃশ্য উপভোগ করতে থাকে। তার মুখে তখন ফুটে উঠেছিল রহস্যময় এক হাসি। এরপর কেটে যায় দীর্ঘ 20 বছর। সময়ের আবর্তে হাং এখন একজন সফল কোচ আর সমাজের প্রতিষ্ঠিত একজন প্রভাবশালী ব্যক্তি। অথচ একসময় যার নাম শুনে ফুটবল প্রেমীরা উচ্ছ্বসিত হয়ে উঠত, সেই কিংবদন্তি গোল্ডেন লেগ আজ হাংয়ের অধীনে এক সাধারণ কর্মচারী মাত্র। যে পা একসময় বজ্রগতির শটের জন্য বিখ্যাত ছিল, আজ সেই পা ভেঙে চুরমার হয়ে গেছে। কারণ 20 বছর আগে সেই অভিশপ্ত ম্যাচের পর বিক্ষুব্ধ জনতার নির্মম আঘাতে তার পা চিরতরে ক্ষতিগ্রস্ত হয়ে পড়েছিল। একদিন গোল্ডেন লেগ হাংয়ের সামনে এসে আবেগঘন কণ্ঠে বলে, এতগুলো বছর সে নিষ্ঠার সঙ্গে তার জন্য কাজ করেছে। সে বিশ্বাস করে নিজের যোগ্যতায় কিছু একটা করার সময় এখন এসেছে তার। কিন্তু হাং সেই আশা মুহূর্তেই ভেঙে চুরমার করে দেয়। একসময় গোল্ডেন লেগকে দেয়া প্রতিশ্রুতির কথা সে সম্পূর্ণ অস্বীকার করে জানিয়ে দেয় তার এখন আর কোনো প্রয়োজন নেই এখানে। ক্ষুব্ধ গোল্ডেন লেগ তখন বলে, তার বর্তমান করুণ অবস্থার জন্য একমাত্র হাংই দায়ী। আসলে সেই ম্যাচটা সে ফিক্সিং করেছিল। হাং তাকে বলেছিল সেই ম্যাচে শেষ শটে গোল না করার জন্য। তার কথায় বিশ্বাস করেই ইচ্ছাকৃতভাবে গোল্ডেন লেগ গোলটি করেনি, আর তার ফলেই আজ তার এই দুর্দশা। হাং তাকে বলেছিল সে যদি গোল না করে তাহলে বাকি জীবন তাকে দেখাশোনার ভার সে নিবে। কিন্তু এখন হাংও বিশ্বাসঘাতকতা করে চলেছে। হাং নির্লিপ্ত ভঙ্গিতে জানিয়ে দেয় এসব কথা কেউই বিশ্বাস করবে না। এমনকি সে আরও ভয়ঙ্কর এক সত্য প্রকাশ করে, যে লোকগুলো সেদিন গোল্ডেন লেগের পা ভেঙে দিয়েছিল তাদের পেছনেও ছিল হাঙেরই অর্থের যোগান। এই বিশ্বাসঘাতকতার কথা শুনে হতাশ ও ভগ্ন হৃদয়ে গোল্ডেন লেগ সেখান থেকে বেরিয়ে আসে। গোল্ডেন লেগ মনে মনে সংকল্প করে যেভাবেই হোক হাংকে সে দেখিয়ে দেবে যে হাংয়ের চেয়ে খেলোয়াড় হিসেবে সে যেমন ভালো ছিল, ঠিক তেমনি কোচ এবং ম্যানেজার হিসেবেও হাংয়ের চেয়ে সে ভালো হবে। পথে হাঁটতে হাঁটতে হঠাৎ তার চোখে পড়ে এক টেলিভিশনের ওপরে। সেখানে একটি ফুটবল ম্যাচ সম্প্রচার করা হচ্ছিল। পুরনো দিনের স্মৃতি তাকে আবারও টেনে নিয়ে যায় খেলার দিকে। ঠিক সে সময়ই হঠাৎ একটি কণ্ঠ শুনতে পায় সে, যে বলছিল বল মারার পদ্ধতিটা ভুল। কৌতূহলী হয়ে গোল্ডেন লেগ চারিদিকে তাকিয়ে দেখে এক অদ্ভুত যুবক সম্পূর্ণ শরীর প্রসারিত করে স্ট্রেচিং অবস্থায় দুইটি কাঠের খুঁটির উপর অত্যন্ত স্বাচ্ছন্দ্যে বসে আছে। ছেলেটির সেই অস্বাভাবিক কসরত দেখে গোল্ডেন লেগ বিস্ময়ে হতবাক হয়ে যায়। সে যুবককে জিজ্ঞেস করে লোকটি ভুলভাবে শট মেরেছে কথাটা বলে সে কি বোঝাতে চেয়েছে। তখন যুবকটি শান্ত কণ্ঠে বলে লাথি মারার এই পদ্ধতিটি একদমই সঠিক নয়। শরীর এবং মনের মধ্যে নিখুঁত সমন্বয় থাকা প্রয়োজন, আর এই শিক্ষাই সে তার গুরুর কাছ থেকে অর্জন করেছে। আসলে ছেলেটি ছিল একজন অসাধারণ কুংফু আর্টিস্ট। সে মার্শাল আর্টে বেশ পারদর্শী ছিল। গোল্ডেন লেগকে সে জানায় সে যদি চায় তাহলে তাকে সে কুংফুর মাধ্যমে কিভাবে ফুটবলে লাথি দিতে পারবে সেই জিনিসটা শেখাবে। এই কথা বলে ছেলেটি গোল্ডেন লেগকে হাতে লেখা নিজের একটা ভিজিটিং কার্ডও এগিয়ে দেয়। যদিও গোল্ডেন লেগের কুংফু শেখার প্রতি কোনো আগ্রহই ছিল না। ঠিক তখনই পাশ দিয়ে এক তরুণী হেঁটে যাচ্ছিল। অসাবধানতা বশত তার পা রাস্তার উপর পড়ে থাকা একটা কলার খোসার উপর পড়ে যায় এবং মুহূর্তেই সে মাটিতে লুটিয়ে পড়ে। এই দৃশ্য দেখে যুবকটি বলে ওঠে, যদি মেয়েটি কারাতে শিখত তাহলে কখনোই সে এভাবে পড়ে যেত না, বরং মুহূর্তের মধ্যেই নিজের ভারসাম্য ফিরিয়ে আনতে পারত। কারণ
কুংফু মানুষের শরীরের প্রতিটি অংশের উপর নিয়ন্ত্রণ রাখতে শেখায়। তারপর সে গোল্ডেন লেগকে আরও নানা উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করে এবং বোঝায় যে কুংফুর আসল অর্থ হলো কখনো হার না মানা। কিন্তু গোল্ডেন লেগের মনে তার কথাগুলো কোনো প্রভাবই ফেলতে পারেনি। যুবকটি যে ভিজিটিং কার্ড দিয়েছিল সেটি সে নিজের হাতে থাকা কোল্ড ড্রিঙ্কসের ক্যানের ভেতরে ফেলে তার দিকেই ছুঁড়ে মারে। আর ঠিক তখনই এক অবিশ্বাস্য দৃশ্যের জন্ম হয়। যুবকটি বিদ্যুৎ গতিতে একটি শক্তিশালী লাথি মেরে সেই কোল্ড ড্রিঙ্কসের ক্যানটিকে এমনভাবে আঘাত করে যে সেটি চোখের পলকে দূরে অদৃশ্য হয়ে যায়। আসলে এই যুবকের নাম ছিল স্টিল লেগ, অর্থাৎ লোহার পা। কারণ কুংফুর সমস্ত কৌশলই সে পায়ের মাধ্যমে প্রদর্শন করত, আর তার পায়ের শক্তি ছিল অবিশ্বাস্য রকমের প্রবল। ঠিক সে সময় একজন লোক সেখানে এসে বিরক্তির সুরে জিজ্ঞেস করে কেন এখানে এত আবর্জনা ফেলে রাখা হয়েছে। তখন সেই স্টিল লেগ কোনো প্রতিবাদ না করে সেই আবর্জনাগুলো কুড়িয়ে নিয়ে চলে যায়। অর্থাৎ আমরা বুঝতে পারি যদিও সে একজন কুংফু মাস্টার, তবুও জীবিকার তাগিদে তাকে আবর্জনা পরিষ্কার করার কাজ করতে হয়। আবর্জনা পরিষ্কার করে সে সামান্য অর্থ পায়, তা দিয়ে একবেলার খাবারও জোগাড় করা তার জন্য অসম্ভব হয়ে পড়ে। এ কারণেই সে মানুষকে কুংফু শেখাতে চায়। তারপর সে একটি ছোট দোকানে প্রবেশ করে। সেখানে একটি তরুণীকে দেখা যায় একটি বান তৈরি করতে। এই মেয়েটিও সাধারণ কেউ ছিল না, সেও ছিল একজন কুংফু মাস্টার। তার হাতের গতি এতটাই দ্রুত ছিল যে সে মুহূর্তের মধ্যেই ময়দা মেখে রুটি তৈরি করতে পারত। তার হাতে তৈরি বানগুলোও ছিল অত্যন্ত সুস্বাদু ও মিষ্টি স্বাদের। ক্ষুধার্ত স্টিল লেগ চুপি চুপি দুটি বান তুলে নিয়ে খেয়ে ফেলে। তখন মেয়েটি জানায় এর দাম $1, কিন্তু স্টিল লেগের কাছে পুরো $1 ছিল না। সে অনুরোধ করে বলে বাকি টাকাটা সে পরদিন দিয়ে দেবে, কিন্তু মেয়েটি দৃঢ় কণ্ঠে জানিয়ে দেয় টাকা এখনই দিতে হবে। অবশেষে স্টিল লেগ নিজের ছেঁড়া ও জীর্ণ জুতা জোড়া তার হাতে তুলে দেয়, কারণ এছাড়া তাকে দেওয়ার মতো তার কাছে আর কিছুই ছিল না। যদিও মেয়েটি সেগুলো নিতে মোটেও রাজি ছিল না, কারণ জুতার যে অবস্থা ছিল সেটি বিক্রি করে সে তেমন একটা টাকা পেত না। তখন স্টিল লেগ মজার ছলে বলে, দেখো তোমার জন্য আমি গানও গেয়েছি। তখনই দোকানের মালিক এসে উপস্থিত হন এবং মেয়েটিকে কঠোরভাবে বকাঝকা করা শুরু করেন। এরই মধ্যে সুযোগ বুঝে স্টিল লেগ আরও একটি বান তুলে নিয়ে মুখে পুরে ফেলে। মালিক রাগান্বিত হয়ে মেয়েটিকে জিজ্ঞেস করে লোকটি কি খাবারের দাম পরিশোধ করেছে কিনা। এ কথা শোনা মাত্রই স্টিল লেগ সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়। আর সেই তরুণী মেয়েটি সবসময়কার মতোই নীরবে মাথা নেড়ে জানিয়ে দেয় হ্যাঁ সে টাকা দিয়ে গেছে। স্টিল লেগের রেখে যাওয়া সেই জুতো জোড়া যখন মালিক দেখতে পায়, সেই পুরনো নোংরা ও ছেঁড়াফাটা জুতো জোড়াকে সেখান থেকে সরিয়ে ফেলতে বলে সে। অবশ্য মেয়েটি জুতো জোড়া সরায় না। এরপর আমরা দেখতে পাই স্টিল লেগ তার এক পুরনো সঙ্গীর কাছে যায়, যার নাম ছিল আয়রন হেড। আসলে তারা সবাই কুংফুতে এক্সপার্ট ছিল, কিন্তু সময়ের বিবর্তনে মানুষ কুংফুকে ভুলে গেছে, তাই তাদের অবস্থা এখন শোচনীয়। স্টিল লেগ উত্তেজিত কণ্ঠে তাকে বলে সময় এসেছে কুংফুকে সবার মাঝে জনপ্রিয় করে তোলার, একটি নতুন বিপ্লব ঘটাতে হবে, আর সেই উদ্দেশ্যে তার মাথায় নতুন একটি পরিকল্পনা এসেছে। আয়রন হেড বিস্মিত হয়ে জিজ্ঞেস করে কি সেই পরিকল্পনা। তখন স্টিল লেগ গর্ব ভরে উত্তর দেয় গান গেয়ে। তারপর দুজন তারা গিয়ে একটি বারে গান গাওয়া শুরু করে, কিন্তু দুর্ভাগ্যবশত তাদের গানের সুর এতটাই বেসুরো ছিল যে সেখানে বসে থাকা লোকজন বিরক্ত হয়ে ওঠে। কয়েকজন যুবক তো তাদের নিয়ে উপহাস করতেই শুরু করে, এমনকি গায়ে হাত তোলারও চেষ্টা করে। কিন্তু স্টিল লেগ একজনের হাত চেপে ধরে শান্তভাবে বলে চলো বাইরে গিয়ে দেখা হবে। এদিকে অন্যদিকে হতাশাগ্রস্ত গোল্ডেন লেগ পথ চলতে চলতে হঠাৎ একটি দেয়ালের দিকে তার চোখ পড়ে যায়। বিস্ময়ের সঙ্গে লক্ষ্য করে সেই কোল্ড ড্রিঙ্কসের ক্যানটি দেয়ালের ভেতরে গেঁথে রয়েছে, অর্থাৎ অনেক দূর থেকে স্টিল লেগ যে ক্যানটিকে লাথি মেরেছিল সেটি বাতাসে উড়তে উড়তে এখানে এসে পড়েছে। কষ্ট করে ক্যানটি দেয়াল থেকে বের করতেই তার ভেতর থেকে বেরিয়ে আসে সেই ভিজিটিং কার্ড, যেটা স্টিল লেগ তাকে দিয়েছিল। কিন্তু ক্যানটি বের করার সঙ্গে সঙ্গেই গোটা দেয়াল প্রচণ্ড শব্দে ধসে পড়ে। অন্যদিকে বারের বাইরে সেই যুবকেরা স্টিল লেগকে ঘিরে দাঁড়ায়। তাদের একজন চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলে তুমি তো আমাদের সঙ্গে লড়াই করতে চেয়েছিলে, তাই না? স্টিল লেগ শান্ত কণ্ঠে উত্তর দেয় আমি আমার গুরুকে কথা দিয়েছি জীবনে কখনো মারামারি করব না, আর আমি এখানে লড়াই করতে আসিনি, ফুটবল খেলতে এসেছি। কারণ তাদের একজনের হাতে তখন একটি ফুটবল ছিল। তখনই শুরু হয় এক অবিশ্বাস্য দৃশ্য। স্টিল লেগ একের পর এক প্রচণ্ড শক্তিতে বলটিকে লাথি মারতে থাকে। তার প্রতিটি শট এতটাই নিখুঁত ছিল যে বলগুলো গিয়ে সোজা সেই যুবকদের গায়ে আঘাত হানতে থাকে। মুহূর্তের মধ্যেই সবাই আহত হয়ে ছিটকে পড়ে। এই পুরো ঘটনাই দূর থেকে দেখছিল গোল্ডেন লেগ। সবাইকে পরাস্ত করে স্টিল লেগ যখন শান্তভাবে বসে পড়ে, তখন গোল্ডেন লেগ তার কাছে এসে বলে আমি কি তোমার পা দুটো দেখতে পারি?
গোল্ডেন লেগ তার পা পরীক্ষা করে বিস্ময়ে বলে ওঠে, আমি তো এমন পায়েরই খোঁজ করছিলাম, যদিও বাইরে থেকে দেখে তেমন কিছুই মনে হচ্ছিল না। তখন স্টিল লেগ গর্বের সঙ্গে বলে তার পা দুটো হলো শাওলিনের স্টিল লেগ। হঠাৎ গোল্ডেন লেগের মাথায় এক অসাধারণ চিন্তা আসে। সে বলে, আমি এই পায়ের শক্তিকে ফুটবলের সঙ্গে একত্রিত করব এবং সেটা এক অসাধারণ কিছুর জন্ম দেবে। এ কথা শুনে স্টিল লেগ যেন আনন্দে আত্মহারা হয়ে ওঠে। সে উচ্ছ্বসিত কণ্ঠে বলে, এই চিন্তাটা আমার মাথায় আগে কেন এলো না? আমরা কুংফুকে খেলাধুলার মাধ্যমে সবার সামনে তুলে ধরতে পারি। এরপর স্টিল লেগ কৌতূহলী হয়ে জিজ্ঞেস করলো, মনে হলো আমি তোমাকে আগে কোথাও দেখেছি। তখন গোল্ডেন লেগ নিজের পরিচয় দিয়ে বলল, আমি এক সময়ের বিখ্যাত ফুটবলার গোল্ডেন লেগ। আমি তোমাদের নিয়ে নতুন একটি ফুটবল দল তৈরি করে ফুটবল খেলাতে চাই। এ কথা শোনার সঙ্গে সঙ্গে স্টিল লেগ আনন্দে আত্মহারা হয়ে যায়। সে আগ্রহ ভরে বলে, তাহলে এখনই আমাকে ফুটবল খেলতে নামিয়ে দাও। কিন্তু গোল্ডেন লেগ হেসে বলে, ফুটবল খেলার আগে তোমার একজোড়া জুতা দরকার। স্টিল লেগের পায়ে তখন কোনো জুতা ছিল না, বরঞ্চ সে নিজের জুতাটাকে বান বিক্রি করা সেই মেয়েটিকে দিয়ে দিয়েছিল। তাই সে দ্রুত সেই মেয়েটির কাছে গিয়ে নিজের জুতা ফেরত চায়। মেয়েটির নাম ছিল মুই। মুই প্রথমেই তাকে জিজ্ঞেস করে বানগুলোর দাম জোগাড় করা হয়েছে কিনা। স্টিল লেগ তখন লজ্জিত মুখে বলে, এখনো হয়নি, তবে খুব শীঘ্রই সেই বানগুলোর টাকা সে দিয়ে দেবে। তখন মুই জানায়, তোমার জুতাগুলো খুবই নোংরা এবং ছেঁড়া ফাটা ছিল, তাই আমি সেগুলো ফেলে দিয়েছি। এ কথা শুনে স্টিল লেগের মুখ মুহূর্তেই মলিন হয়ে যায়। হতাশ মনে সে যখন সেখান থেকে চলে যেতে উদ্যত হয়, ঠিক তখনই মুই তার দিকে জুতা জোড়া এগিয়ে দেয়। আসলে সে জুতা জোড়া ফেলে দেয়নি, বরং যত্ন করে ধুয়ে মুছে সেলাই করে সেগুলোকে প্রায় নতুনের মতো করে তুলেছিল। এ দৃশ্য দেখে স্টিল লেগের চোখে আনন্দের ঝিলিক ফুটে ওঠে। আর এভাবেই গোল্ডেন লেগকে নিজের পথ প্রদর্শক হিসাবে নিয়ে স্টিল লেগ একে একে তার পুরনো শাওলিন সঙ্গীদের বের করে, যাদের নিয়ে একসময় শাওলিন মন্দির থেকে কুংফুর শিক্ষা নিয়েছিল সে। প্রথমেই সে তার সেই বন্ধুর কাছে যায় যার সঙ্গে একসঙ্গে বারে গান গিয়েছিল এবং মানুষের গণধোলাই খাওয়ার উপক্রম হয়েছিল। কিন্তু স্টিল লেগকে দেখেই লোকটি যেন বিরক্ত হয়ে ওঠে। সে ক্ষুব্ধ কণ্ঠে বলে, দয়া করে এবার আমাকে ছেড়ে দাও। স্টিল লেগ আশাবাদী ভঙ্গিতে উত্তর দেয়, এখন সময় এসেছে কুংফুকে সবার সামনে তুলে ধরার। আমার মাথায় নতুন একটা পরিকল্পনা এসেছে, আমরা কুংফুর সঙ্গে ফুটবলকে একত্রিত করব। কিন্তু তার বন্ধু এসব কথা শুনতেই চায় না, বরঞ্চ রাগের সঙ্গে বলে যে তার আগের পাগলামির কারণেই তার ডিমোশন হয়েছে। তাই সে স্টিল লেগের প্রস্তাব প্রত্যাখ্যান করে। এরপর স্টিল লেগ তার কোচ গোল্ডেন লেগকে সঙ্গে নিয়ে বাকি সঙ্গীদের খুঁজতে বের হয়। তারা সবাই একসময় কুংফুতে দক্ষ ছিল, কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে প্রত্যেকেই তখন তীব্র আর্থিক সংকটে জর্জরিত হয়ে জীবনের সঙ্গে কঠিন সংগ্রাম করে চলছিল। এ কারণে কেউই স্টিল লেগের কথায় সাড়া দিতে রাজি হয় না। তবুও স্টিল লেগ সবাইকে একটি নির্দিষ্ট সময় ও স্থানের কথা জানিয়ে দেয়। সে বলে, যদি কারো মন পরিবর্তন হয় তবে যেন তারা একটা নির্দিষ্ট সময়ে সেখানে এসে উপস্থিত হয়। যদিও সবাই তাকে প্রাথমিক পর্যায়ে না বলে দিয়েছিল, তবুও নির্ধারিত সময়ে স্টিল লেগ এবং গোল্ডেন লেগ সেখানে উপস্থিত হয়ে অপেক্ষা করতে থাকে। গোল্ডেন লেগ দীর্ঘশ্বাস ফেলে বলে, আমার মনে হয় না ওদের কেউ আসবে। স্টিল লেগ বিষণ্ণ হয়ে উত্তর দেয়, সব দোষী আমার, আমি আসলে কাউকে বোঝাতে পারিনি। তখন গোল্ডেন লেগ তাকে সান্ত্বনা দিতে থাকে। আর ঠিক সে সময়ই পায়ের আওয়াজ পাওয়া যায়। একে একে সেখানে এসে হাজির হয় স্টিল লেগের সেই পুরনো সঙ্গীরা, যাদের সঙ্গে সে একসময় শাওলিন কুংফুর শিক্ষা নিয়েছিল। অবশেষে গোল্ডেন লেগ তাদেরকে নিয়ে গড়ে তোলে এক নতুন ফুটবল দল। তবে তাদের সবচেয়ে বড় সমস্যা ছিল ফুটবল সম্পর্কে তাদের কোনো ধারণাই ছিল না। প্রশিক্ষণ শুরু হতেই স্টিল লেগ প্রথম যে বলটিতে লাথি মারে সেটি এতই শক্তিশালী ছিল যে বলটি আকাশে এত দূরে চলে যায়, যেটি ফিরে আসতে অনেকক্ষণ সময় লেগে যায়। এদিকে বল ফেরার অপেক্ষায় সবাই নিজেদের কাজে ব্যস্ত হয়ে পড়ে। হঠাৎ একজন চিৎকার করে ওঠে, বলটা ফিরে এসেছে। সবাই তখন দৌড়ে গিয়ে একসঙ্গে জড়ো হয়ে বাতাসে হাত পা ছুটতে থাকে। এ দৃশ্য দেখে গোল্ডেন লেগ বিস্মিত হয়ে জিজ্ঞেস করে, তোমরা কি করছো? তখন তারা সরলভাবে উত্তর দেয়, আমরা তো ফুটবল খেলছি। গোল্ডেন লেগ তখন মুচকি হেসে বলে, কিন্তু ফুটবল তো এখন অনেক দূরে পড়ে আছে। তখন তারা সবাই বলের দিকে ছুটতে শুরু করলে গোল্ডেন লেগ তাদেরকে থামিয়ে দেয়। সে গম্ভীর কণ্ঠে বলে, একটু থামো, ফুটবল শেখার আগে তোমাদের শৃঙ্খলা শিখতে হবে। তারপর ধীরে ধীরে সে সবাইকে ফুটবলের মৌলিক কৌশলগুলো শেখানো শুরু করে। তবে সেই স্টিল লেগকে অন্যদের সঙ্গে খেলতে দেয় না, কারণ তার পায়ের শক্তি এতটাই বেশি ছিল যে একবার বলকে লাথি মারলে সেটি আকাশের অনেক উপরে বা বহু দূরে চলে যেত, আর ফিরে আসতে ঘন্টার পর ঘন্টা সময় লেগে যেত। স্টিল লেগ হতাশ হয়ে জিজ্ঞেস করে, আমি কেন ওদের সঙ্গে খেলতে পারছি না? তখন গোল্ডেন লেগ উত্তর দেয়, কারণ তোমার পা অত্যন্ত শক্তিশালী, প্রথমে তোমাকে নিজের শক্তির উপর নিয়ন্ত্রণ আনতে হবে। এই বলে সে স্টিল লেগের হাতে একটি ডিম তুলে দেয়।
স্টিল লেক অবাক হয়ে জিজ্ঞেস করে, ডিম দিয়ে কি করব? গোল্ডেন লেক শান্তভাবে বলে, এটিকেই তোমার প্রথম বল হিসাবে ব্যবহার করো। তারপর শুরু হয় এক অদ্ভুত অনুশীলন। আসলে গোল্ডেন লেক চাইছিল স্টিল লেক যাতে নিজের পাওয়ারের উপর নিয়ন্ত্রণ আনতে পারে। স্টিল লেক ডিমটিকে ব্যবহার করেই নিজের শক্তির উপর নিয়ন্ত্রণ আনার চেষ্টা শুরু করে। ধীরে ধীরে সে শিখে যায় কিভাবে শক্তিকে নিয়ন্ত্রণ করতে হয়। অবশেষে সে আবার ফুটবল নিয়ে অনুশীলন শুরু করে। একটি দেয়ালে একটি নির্দিষ্ট বিন্দুকে লক্ষ্যবস্তু বানিয়ে সে বারবার বল মারতে থাকে। আর ক্রমশ সে এতটাই দক্ষ হয়ে ওঠে যে অনেক দূর থেকে শট দিয়েও নিখুঁতভাবে সেই নির্দিষ্ট স্থানে বল আঘাত করতে সক্ষম হয়। তার এই অসাধারণ দক্ষতা দেখে দলের সবাই বিস্ময়ে অভিভূত হয়ে যায়। তাদের একজন তো উত্তেজিত হয়ে বলেই ওঠে, এ তো অবিশ্বাস্য, ও একাই আমাদের পুরো ম্যাচ জিতিয়ে দিতে পারবে। কিন্তু গোল্ডেন লেক মাথা নেড়ে বলে, শুধু একজনের প্রতিভা দিয়ে ম্যাচ জেতা যায় না। জয়ী হতে হলে প্রয়োজন দলগত ঐক্য, প্রয়োজন টিমওয়ার্ক। আমাদের প্রত্যেককেই নিজের ভূমিকা পালন করতে হবে। আর এভাবেই কঠোর অনুশীলনের মাধ্যমে ধীরে ধীরে গড়ে উঠতে থাকে ইতিহাস সৃষ্টি করার জন্য প্রস্তুত সেই কিংবদন্তি শাওলিন ফুটবল দল। এক দীর্ঘ অনুশীলনের পর গোল্ডেন লেক তার দলের জন্য একটি প্রীতি ম্যাচের আয়োজন করে। প্রতিপক্ষ দল মাঠে আসার পর তাদের উদ্দেশ্যে তিনি ঘোষণা করে, এটি হবে আধা ঘন্টার ম্যাচ, মাঝখানে কোনো বিরতি থাকবে না, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, কেউ কোনো ধরনের চিটিং করবে না। ঠিক সেই মুহূর্তেই প্রতিপক্ষ দলের অধিনায়কের শর্টসের ভেতর থেকে বিশাল আকৃতির একটি রেঞ্চ নিচে পড়ে যায়। পরিস্থিতি সামাল দিতে সে হেসে বলে, আমি আসলে একজন মেকানিক, তাই সবসময় একটি রেঞ্চ নিজের সঙ্গে রাখি। কিন্তু বাস্তব কথা হলো, তারা সেই রেঞ্চটি এনেছিল প্রতিপক্ষকে আঘাত করার উদ্দেশ্যে। তারপর ম্যাচ শুরু হয়। গোল্ডেন লেগের দল সৎভাবে খেলতে থাকে, কিন্তু প্রতিপক্ষের দল শুরু থেকেই নোংরা ডার্টি ট্যাকেলে মেতে ওঠে। তারা ফুটবলের বদলে যেন সরাসরি আক্রমণ চালাতে শুরু করে গোল্ডেন লেগের দলের খেলোয়াড়দের উপর। পুরো ম্যাচ জুড়ে তারা গোল্ডেন লেগের দলকে নির্মমভাবে মারধর করতে থাকে। মনে হচ্ছিল এটি কোনো ফুটবল ম্যাচ নয়, বরং একটি যুদ্ধক্ষেত্র যেখানে সবাই জীবন মরণ লড়াইয়ে নেমেছে। অবশেষে গোল্ডেন লেগের দল পরাজয় মেনে নিতে বাধ্য হয়, কিন্তু প্রতিপক্ষ দলের অধিনায়ক এতেও সন্তুষ্ট হয় না। অপমান করার জন্য সে নিজের অন্তর্বাস খুলে এনে আয়রন হেডকে বলে, এটি তোমার মাথায় পড়ে থাকতে হবে। অপমান সহ্য করেও আয়রন হেড মাথা নিচু করে সেই কাজটি করে। দলের প্রত্যেক সদস্য তখন গভীর হতাশায় ডুবে যায়। যদিও তারা একসময় অসাধারণ কুংফু যোদ্ধা ছিল, কিন্তু জীবনের কঠিন বাস্তবতা আর সময়ের প্রভাবে নিজেদের প্রকৃত শক্তির কথাই যেন তারা ভুলে গিয়েছিল। ঠিক তখনই স্টিল লেক ধীর কণ্ঠে বলে ওঠে, আমি অনুভব করতে পারছি আমাদের শক্তি আবারও ফিরে আসছে। তারপরেই আমরা দলের প্রত্যেক সদস্যকে ধ্যানমগ্ন ভঙ্গিতে দাঁড়িয়ে থাকতে দেখি, যেন বহুদিন আগে হারিয়ে যাওয়া শাওলিন শক্তি তাদের শরীর ও মনে আবারও জেগে উঠতে শুরু করেছে। সেই শক্তি ফিরে পাবার সঙ্গে সঙ্গেই তারা আবারও মাঠে নামে। এবার দৃশ্য সম্পূর্ণ বদলে যায়। নিজেদের অনন্য কুংফু স্কিল আর অসাধারণ সমন্বয়ের মাধ্যমে তারা প্রতিপক্ষকে এমন শিক্ষা দেয় যে প্রতিপক্ষের খেলোয়াড়রা ভয়ে মাঠ ছেড়ে পালাতে বাধ্য হয়। বিজয়ের পর দলের 5 সদস্য স্টিল লেগের দিকে তাকিয়ে কৃতজ্ঞ ভরে বলে, ধন্যবাদ, তোমার কারণেই আমরা আবার আমাদের শক্তি ফিরে পেয়েছি। স্টিল লেগও আবেগভরা কণ্ঠে তাদের ধন্যবাদ জানায়। অন্যদিকে গোল্ডেন লেগ উচ্ছ্বসিত হয়ে বলে, একদিন তোমরাই আমাকে অনেক ধনী মানুষ বানিয়ে দেবে। এমনকি যে খেলোয়াড়রা কিছুক্ষণ আগে তাদেরকে পরাজিত করেছিল, তারাও এবার এই দলের সঙ্গে যোগ দিতে চায়, কারণ তারাও গোল্ডেন লেগের কাছ থেকে ফুটবল শিখতে আগ্রহী হয়ে ওঠে। এদিকে অন্য প্রান্তে দেখা যায় সেই হাং তার দলকে সুইমিং পুলের ভেতরে কঠোর প্রশিক্ষণ দিচ্ছিল। হাংয়ের ফুটবল দল ছিল অস্বাভাবিকভাবে শক্তিশালী এবং অজেয়। তাদেরকে কেউই হারাতে পারত না। নিজের খেলোয়াড়দের শক্তি বাড়ানোর জন্য হাং তাদেরকে বিভিন্ন ওষুধ এবং নিষিদ্ধ স্টেরয়েড ব্যবহার করাতো। আর এ কারণেই তার দল সাধারণ মানুষের তুলনায় অনেক বেশি শক্তিশালী হয়ে উঠেছিল। এরই মধ্যে গোল্ডেন লেগ হাংয়ের কাছে আসে। হাং একটা ফুটবল টুর্নামেন্ট আয়োজন করেছিল, আর গোল্ডেন লেগ চেয়েছিল তার দলও সেখানে অংশগ্রহণ করুক। হাং তখন গোল্ডেন লেগকে তাচ্ছিল্য ভরে বলে, নিজের সীমা মনে রেখো, আমি এই টুর্নামেন্টের সভাপতি, তোমাকে কখনোই এখানে অংশগ্রহণ করতে দেব না। গোল্ডেন লেগ তখন শান্তভাবে জানায়, আমারও একটি দল আছে। হাং অবিশ্বাসের হাসি হেসে দলের সদস্যদের দেখতে চায়। গোল্ডেন লেগ তার খেলোয়াড়দের সামনে নিয়ে এলে হাং এবং তার সহযোগীরা তাদেরকে দেখে হো হো করে হেসে ওঠে, কারণ তাদের সবার চেহারা ছিল অত্যন্ত সাধারণ, এমনকি অনেককে অপুষ্টিতে ভোগা মানুষ বলেই মনে হচ্ছিল। ব্যঙ্গাত্মক হাসি দিয়ে হাং বলে, ঠিক আছে, তোমাদের অংশগ্রহণের অনুমতি দিলাম, কারণ আমি নিশ্চিত তোমরা কোনোদিনই জিততে পারবে না। অন্যদিকে স্টিল লেগ দেখা করতে যায় মুইর সঙ্গে। তাকে একটি বড় পোশাকের শোরুমে গিয়ে আনন্দ ভরে জানায়, আমি এখন একজন ফুটবল খেলোয়াড়, আগামীকাল আমাদের ম্যাচ, আর ম্যাচের পর আমি বিখ্যাত হয়ে যাব, অনেক ধনীও হয়ে যাব, তখন তুমি যা চাইবে আমি তোমাকে সেটাই কিনে দেব।
তারপর সে আবেগঘন কণ্ঠে বলে, তুমি আমার জুতা মেরামত না করে দিলে হয়তো আমি কখনোই ফুটবল খেলতে পারতাম না। মুই মৃদু হেসে বলে, যখন তুমি অনেক ধনী হয়ে যাবে তখন আমাকে একজোড়া জুতা কিনে দিও। স্টিল লেগ অবাক হয়ে বলে, তোমাকে আরও বড় কিছু দিতে চাই আমি। কিন্তু মুই মাথা নেড়ে উত্তর দেয়, আমার শুধু এইটুকুই চাই। এরপর স্টিল লেগ আলতো করে তার মুখের উপর পড়ে থাকা চুল সরিয়ে দিয়ে বলে, নিজের মুখ চুল দিয়ে লুকিয়ে রেখো না, তুমি খুব সুন্দরী। আসলে নিজের অজান্তেই সে মুইকে ভালোবেসে ফেলেছিল। ঠিক তখনই সেখানে সেই দোকানের মালিক চলে আসে এবং স্টিল লেগকে দ্রুত দোকানের ফ্লোর পরিষ্কার করতে বলে। আসলে স্টিল লেগ সেই দোকানে কাজ নিয়েছিল ফ্লোর পরিষ্কার করার। এ ঘটনার পর মুই নীরবে সেখান থেকে চলে যায়। জীবনে কেউ প্রথমবারের মতো তাকে বিশেষভাবে অনুভব করিয়েছিল, কিন্তু পরিস্থিতি তাকে দূরে সরিয়ে নিয়ে গেল। এরপরে শুরু হয় সেই বহু প্রতীক্ষিত ফুটবল টুর্নামেন্ট। স্টেডিয়াম ভরে গেছে দর্শকে, উত্তেজনা তুঙ্গে। এই ম্যাচের সবচেয়ে অবাক করা বিষয় ছিল, স্টিল লেগের দলে সেই খেলোয়াড়রাও যোগ দিয়েছে যারা আগে তাদের সঙ্গে খেলেছিল এবং চিটিং করেছিল। তারাও এখন তাদের ভক্ত হয়ে গেছে। রেফারি বাঁশি বাজানোর সঙ্গে সঙ্গে শুরু হয় ম্যাচ। স্টিল লেগ প্রথম বলেই এক অবিশ্বাস্য গতির শট নেয়। বল সোজা গিয়ে প্রতিপক্ষের গোলপোস্টে ঢুকে যায়। তারপর একে একে এমন অসংখ্য গোল করতে থাকে তারা, যেন ম্যাচটাকে কোনো প্রতিযোগিতা নয়, এক যুদ্ধক্ষেত্র বানিয়ে ফেলেছিল। ঝড়ের মতো আক্রমণ করতে থাকে তারা প্রতিপক্ষ শিবিরে। হাফ টাইমে দেখা যায় স্টিল লেগের দলের স্কোর 60 আর প্রতিপক্ষের 0, অর্থাৎ একতরফা আধিপত্য চলতে থাকে মাঠে। ম্যাচ শেষ হয় গোল্ডেন লেগের দলের এক বিশাল জয়ের মাধ্যমে। তারপর একের পর এক ম্যাচ যেতে থাকে আর প্রতিটি ম্যাচেই একই ফল। গোল্ডেন লেগ ও স্টিল লেগের দল বিজয়ী হতে থাকে বিশাল ব্যবধানে। ধীরে ধীরে তারা হয়ে ওঠে কিংবদন্তি। বিজ্ঞাপন, খ্যাতি, টাকা সবকিছুই তাদের দিকে ধেয়ে আসতে শুরু করে। অন্যদিকে মুই নিজের জীবন বদলে ফেলে। সে সম্পূর্ণভাবে নিজেকে পরিবর্তন করে এক নতুন রূপে ফিরে আসে। একদিন সে স্টিল লেগের সঙ্গে দেখা করে এবং তাকে বলে, আমি তোমাকে অনেক পছন্দ করি। স্টিল লেগও তাতে সায় দেয়, কিন্তু সে তাকে বলে, আমি তোমাকে শুধু ভালোবাসিই না, তোমাকে অনেক সম্মান করি, তবে আমি জীবনে বড় কিছু করতে চাই। এ কথা শুনে মুইর হৃদয়ে ভেঙে যায়। সে কান্নায় ভেঙে পড়ে এবং সেখান থেকে চলে যায়। তারপর চলে আসে সেমিফাইনাল ম্যাচ। প্রতিপক্ষ দল ছিল অত্যন্ত দ্রুত এবং শক্তিশালী, কিন্তু অবাক করার বিষয় হলো, তারা ছিল ছদ্মবেশে থাকা মেয়েদের একটি দল। তাদের গতি ছিল অবিশ্বাস্য। তবুও স্টিল লেগের দল কঠিন লড়াইয়ের পর ম্যাচ জিতে ফাইনালে পৌঁছে যায়। ফাইনাল ম্যাচের আগে স্টিল লেগ মুইর খোঁজে যায়, কিন্তু তাকে সেখানে আর পাওয়া যায় না। দোকানের মালিক বলে সে চলে গেছে, তাকে আমি মেরে ফেলেছি। এই কথা শুনে স্টিল লেগ রাগে ফেটে পড়ে। সে চিৎকার করে বলে, তুমি যদি তাকে মেরে ফেলো তাহলে আমিও তোমাকে শেষ করে দেব। রাগে সে একটা কাঠের খুঁটিতে প্রচণ্ড ঘুষি মারে আর সেটি সেখানেই ভেঙে যায়। ভয়ে দোকানের মালিক বলে, আসলে আমি মজা করছিলাম, তাকে আমি কাজ থেকে বের করে দিয়েছি। তারপর সে জানায় ওই দোকানটা আসলে মিষ্টি বানানোর জন্য বিখ্যাত ছিল, কিন্তু মুই বান তৈরির সময় সবসময় কাঁদতো আর তার চোখের জল মিশে পান নোনতা হয়ে যেত, তাই তাকে কাজ থেকে বাদ দেওয়া হয়েছে। স্টিল লেগ তখন বুঝতে পারে মুইর আসল কষ্টের কারণ। তবুও সে নিজের দলকে নিয়ে ফাইনালের দিকে এগিয়ে যায়। ফাইনাল শুরু হয়। সেই ম্যাচটাতে গোল্ডেন লেগের দলের প্রতিপক্ষ ছিল সেই হাংয়ের শক্তিশালী দল। হাং উপস্থিত থাকে দর্শক হিসাবে। প্রথম দিকে হাংয়ের দল শক্তিশালীভাবে খেলতে থাকে। স্টিল লেগের একের পর এক আক্রমণ তারা রুখে দেয়। তার শটগুলো হাংয়ের গোলকিপার অবিশ্বাস্যভাবে ধরে ফেলছিল। স্টিল লেগ বিস্ময়ে থমকে গিয়েছিল। তারপর আবারও সে পরের আক্রমণের জন্য প্রস্তুত হয়। স্টিল লেগ আবার বলটি হাতে নিয়ে প্রতিপক্ষের গোলের দিকে তাকায়। সে একবার তার সঙ্গীদের ইশারা করে, এইবার আরও শক্ত করে মারো। তারা সম্পূর্ণ শক্তি দিয়ে একের পর এক গোলের দিকে কিক করতে থাকে, কিন্তু অবিশ্বাস্যভাবে প্রতিবার গোলকিপার বলটি অনায়াসে ধরে ফেলছিল। দর্শক গ্যালারির বাইরে থাকা হ্যাং এই দৃশ্য দেখে হেসে ওঠে। ব্যঙ্গাত্মক ভঙ্গিতে সে বলতে থাকে, মনে হচ্ছে আজকাল ওদের শক্তি কমে গেছে। আসলে তার খেলোয়াড়দেরকে সে এমন কিছু নিষিদ্ধ শক্তিবর্ধক উপাদান দিচ্ছিল, যেগুলো ব্যবহার করার কারণে ধীরে ধীরে তাদের শরীর অস্বাভাবিকভাবে শক্তিশালী হয়ে উঠেছিল। এমনকি তারা কুংফু মাস্টারদের চেয়েও অনেক বেশি শক্তিশালী হয়ে ওঠে, আর এই শক্তির কারণেই তারা আক্রমণ আরও তীব্র করে। এক পর্যায়ে তারা গোলকিপার আয়রন হেডকে গুরুতরভাবে আঘাত করে আহত করে ফেলে। ফলে স্টিল লেগের দলের হাতে আর কোনো গোলকিপার থাকে না। নিয়ম অনুযায়ী যদি গোলকিপার না থাকে তাহলে দলটি ডিসকোয়ালিফাইড হয়ে যায়। সে সময়ে সবাই হতাশ হয়ে পড়েছিল, আর ঠিক সেই মুহূর্তেই হঠাৎ করে মাঠে উপস্থিত হয় মুই। সে নিজের চুল কেটে নতুন এক আত্মবিশ্বাসী রূপে গোলকিপার হিসেবে এসে দাঁড়ায়। পুরো দর্শক গ্যালারি যেন অবাক হয়ে ওঠে। সে শান্তভাবে বলে, আমি এই দলের গোলকিপার হব। স্টিল লেগ চমকে উঠে বলে,
কিন্তু তুমি তো ফুটবল খেলতে জানো না। মুই দৃঢ়ভাবে উত্তর দেয়, আমি একজন কুংফু মাস্টার, আমি সাহায্য করতে চাই। এছাড়াও মুই স্টিল লেগের জন্য তার পুরনো জুতো জোড়া আবার ফিরিয়ে নিয়ে এসেছে। স্টিল লেগ সেই জুতোগুলো হাতে নিয়ে দেখে সেগুলো এখন আগের থেকেও বেশি মজবুত এবং পরিপূর্ণভাবে মেরামত করা। মুই গিয়ে গোলপোস্টের সামনে দাঁড়ায়। প্রথমে প্রতিপক্ষের খেলোয়াড়রা তাকে দেখে হাসতে শুরু করে, কারণ সে এখন একা গোলপোস্টে দাঁড়িয়ে আছে। ঠিক তখনই প্রতিপক্ষের দল প্রচণ্ড শক্তিতে একটি শট নেয়। বলটি বজ্রগতির দিকে মুইর দিকে আসতে থাকে। দর্শকেরা মনে করে এবার নিশ্চিত গোল হয়ে যাবে, কিন্তু মুই হঠাৎ হাত বাড়িয়ে বলটি ধরে ফেলে। তারপর সে বলটি নিজের আঙুলে ঘোরানো শুরু করে। এটি একটি কৌশল যা সে বান তৈরি করার সময় ব্যবহার করত। দ্রুত গতিতে সে বানের ময়দার গোলক এভাবে ঘোরাতো এবং নিয়ন্ত্রণ রাখত। ধীরে ধীরে বলটির গতি এত বেড়ে যায় যে চারপাশে ঘাস পর্যন্ত টর্নেডোর মতো ঘূর্ণি দিতে শুরু করে। সবাই হতবাক হয়ে তাকিয়ে থাকে। এরপর মুই বলটি স্টিল লেগের দিকে ছুড়ে দেয়। স্টিল লেগ বাতাসে লাফিয়ে উঠে পুরো শক্তি দিয়ে এক অসাধারণ কিক মারে। এইবার বলের গতি এতই ভয়াবহ হয় সেটি যেন আগুনের গোলার মতো ছুটে যায় প্রতিপক্ষের দিকে। বলটি সামনে এগোতেই একের পর এক প্রতিপক্ষের খেলোয়াড় তার সামনে আসতে থাকে, কিন্তু কেউই সেই গতির সামনে টিকতে পারে না। প্রচণ্ড শক্তিতে আঘাত করা সেই বলটি সবাইকে আহত করে পৌঁছে যায় গোলপোস্টের ভেতরে। মাঠের ভেতরে সৃষ্টি হয় এক বিশৃঙ্খল দৃশ্য। গোল হয়ে যায়। গোল্ডেন লেগের দল ম্যাচটি জিতে যায়। অন্যদিকে হাং সম্পূর্ণভাবে ভেঙে পড়ে। সরকারের তদন্তে প্রমাণিত হয় হাং তার খেলোয়াড়দের নিষিদ্ধ ওষুধ এবং ড্রাগস ব্যবহার করাতো, যার ফলে সে চূড়ান্তভাবে অপরাধী সাব্যস্ত হয়। তারপর তাকে ফুটবল সংক্রান্ত সবকিছু থেকে আজীবনের জন্য নিষিদ্ধ করা হয়। অন্যদিকে স্টিল লেগ, গোল্ডেন লেগ, মুই এবং তাদের পুরো দল ধীরে ধীরে বিশ্বজুড়ে খ্যাতি অর্জন করে। তাদের সাফল্যের মাধ্যমে কুংফু আবার মানুষের মাঝে জনপ্রিয় হয়ে ওঠে। রাস্তার মোড়ে মোড়ে মানুষ কুংফু অনুশীলন করতে শুরু করে, যেমনটা স্টিল লেগ এবং তার বন্ধুরা স্বপ্ন দেখিয়েছিল। একসময় যেটা ছিল তাদের ছোট্ট একটা ধারণা, সেটাই পরিণত হয় একটি বিশ্বব্যাপী আন্দোলনে। এভাবেই কুংফু এবং ফুটবলের এক অনন্য সমন্বয়ের মাধ্যমে গল্পটি শেষ হয়। দর্শক বন্ধুরা, এটাই ছিল সেই কিংবদন্তি শাওলিন সকার সিনেমার কাহিনী। সিনেমার কাহিনীটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে জানাবেন। সেই সঙ্গে কমেন্ট করে জানিয়ে দিন এবারের ফুটবল বিশ্বকাপ 2026-এ কে কোন দল সাপোর্ট করছেন। তো বন্ধুরা, এভাবেই শেষ হলো এক অদ্ভুত কল্পনাময় এবং অনুপ্রেরণাদায়ক গল্প। গল্পটি ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করে উৎসাহ দিন এবং এরকম আরও ভিডিও দেখতে চাইলে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন আমাদের আর ফর রিভিউ বাংলা চ্যানেলটির। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনায় বিদায়।